নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে অগ্নিগর্ভ বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে উত্তাল হয়ে রয়েছে এবং আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু আরো উত্তাল হয়েছে বাংলাদেশ। সে দেশের কি পরিস্থিতি আমরা যেটুকু সংবাদ মাধ্যমে জানতে পারছি, কিন্তু এই মুহূর্তে যে খবরটা আপনাদের শোনাবো সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর। ভারতীয় এক যুবক, বেলঘরিয়ার বাসিন্দা, কামারহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের সোনার বাংলা এলাকার বাসিন্দা, বছর 24-এর যুবক সায়ন ঘোষ গত 23শে নভেম্বর গিয়েছিল বাংলাদেশে বন্ধুর বাড়িতে। সেখান থেকে ফেরার আগেই তার উপর প্রাণঘাতী হামলা হয় এবং প্রাণ হাতে করে সে ফিরে এসেছে বাড়িতে 30 তারিখ রাতে গেদে সীমান্ত দিয়ে সে বাড়িতে ফিরেছে। এই মুহূর্তে সে একেবারে সাংঘাতিক ভয় পেয়ে রয়েছে এবং ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে বারবারই বলছে যে কোনোভাবেই যেন বাংলাদেশে ভারতীয় হিন্দুরা এই মুহূর্তে বাংলাদেশে না যায়। আমরা সরাসরি সায়নের কথা শুনবো তার পরিবারের কথা। অশান্ত বাংলাদেশে 23শে নভেম্বর পৌঁছেছিল কাজের খোঁজে বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। সেখান থেকে সে ফিরেছে একেবারে বিধ্বস্ত অবস্থায়, তাকে ব্যাপক মারধর করা হয়েছে। সরাসরি সায়নের কাছ থেকে শুনবো কি ঘটেছে। সায়ন, কি ঘটেছে? আমি 23 তারিখে, এই নভেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা সহ, পাসপোর্ট সহ, ইমিগ্রেশনে সম্পূর্ণ বৈধভাবে স্ট্যাম্প নিয়ে, অ্যারাইভাল স্ট্যাম্প, ডিপার্চার স্ট্যাম্প, মানে আমাদের এখান থেকে ডিপার্চার স্ট্যাম্প, ওখানে অ্যারাইভাল স্ট্যাম্প নিয়ে সম্পূর্ণ বৈধভাবে বাংলাদেশ প্রবেশ করি। সেখানে আমি ঢাকার জুড়েন বাগানবাড়ি নামক এক অঞ্চলে আমি যাই আমার বন্ধুর বাড়ি। সেখানে যাওয়ার পর তার সঙ্গে আমি যোগাযোগ করি, ঘুরি ফিরি বা যেটা দরকার সেইগুলো করি। তারপরে 26 তারিখে রাত্রি 11:45 আমার ট্রেন থাকে বাড়ি ফেরার। তো অনেক ঘোরাফেরা কিছু দরকার, এসবের কারণে গেছি। তো এর আগে আমি বাংলাদেশ অনেকবার গেছি, 4-5 বার গেছি এরকমই টুকটাক ছোটোখাটো কারণ বা ঘুরতে ফিরতে। একবার সেন্ট মার্টিনও গেছিলাম আমি, একবার কক্সবাজারও গেছিলাম ঘুরতে। এইভাবে এইসব কারণেই যেতাম না। তো তারপরে আমি যখন ফিরবো, তো সেই দিন ও আমাকে বলে যে ভাই তুই তো আজকে বাড়ি চলে যাবি, সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরে আসি। তো সন্ধ্যাবেলার দিকে 1:30টার দিকে আমি আরও বেড়ানোর পর সে কিছুটা দূর যখন যাই, ওর বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। 5-6 জন যুবক মিলে আটক করার পর তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে, তোমার তো এখানে কখনো দেখিনি, কোথায় থাকো, তোমার ধর্ম কি, নাম কি? আমি বললাম আমি ইন্ডিয়ায় থাকি, আমার ধর্ম হিন্দু। তো ওইটা শোনা মাত্রই তারা আমাকে টেনে অন্ধকার কোণায় নিয়ে যায়। সঙ্গে না বন্ধুকে আমি বলেছিলাম তুই দাঁড়া এখানে, ও তো ওইখানকারই ছিল, ওকে বলেছিল সরে যেতে। ও সরে গেছে, ও হয়েছে হয়তো জিজ্ঞাসাবাদ করবে, দিচ্ছি এইভাবে। এবার আমি বলছি ঠিক আছে ভাই, কি জিজ্ঞাসা আমার তোমার ছিল। তো ওখানে যাওয়া মাত্রই ওরা আমার পকেট হাতানো শুরু করে, ফোন, টাকা পয়সা এসব নেওয়ার চেষ্টা করে। আমি সেলফ ডিফেন্স করে আমাকে মারধর করা শুরু করে, ঠিক আছে, যেহেতু আমি দিচ্ছিলাম না। তারপর আমার এগুলো নিয়ে নেয়। আমি যখন ফেরত নেওয়ার চেষ্টা করি, তখন তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে আমার চোখের মধ্যে চালায়, কিন্তু চোখে লাগেনি, সরে গেছিলাম একটু, চোখের এখান থেকে লেগে বেরিয়ে যায়। এখানেও অনেক গভীরভাবে ক্ষত হয়। আমার মুখের মধ্যে পাথর দিয়ে মানে মুখের ভেতরে দাঁতের মাড়ি বা ঠোঁট সব ফেটে গেছে আমার। তারপরে যখন ওখানের মানুষেরা কেউ ওখানে বাঁচাতে আসেন, একমাত্র আমার বন্ধুই ওখানে বাঁচানোর জন্য এসেছিল, তাকেও মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, তারও ফোন কেড়ে নেওয়া হয়। তারপরে যখন
যখন তারও মানে আমার যে বন্ধু তার অনেক বন্ধু জড়ো হয়ে যায় ওখানে, ওখানে এলাকার আরো মানুষ জড়ো হয়ে যায়, তখন যারা মারছিল তারা ওখান থেকে পালিয়েছে। দিয়ে আমাকে তার বাড়ি নিয়ে আসে, সমানে আমার ব্লিডিং হয়ে যাচ্ছে। সেই সময় আমি হেল্পলাইন, ওখানে যে 999 নাম্বার হেল্পলাইন বাংলাদেশে, সেখানে আমি কল করি। কল করার পর আমি ওরা আমাকে উল্টো আমাকে জেরা করে যে তুমি ওখানে কেন গেছো, তোমার কি সম্পর্ক লাগে, তোমার কিরকম ফ্রেন্ড, পরিচয় কিভাবে, হ্যান ত্যান, কেন এসছো বাংলাদেশে, আমাকে উল্টো জেরা করতে শুরু করে। হেল্পলাইন থেকে আমাকে জেরা করে, না কোনো অ্যাম্বুলেন্স পাঠায়, না কোনো পুলিশ যে আসবে ওই সিচুয়েশন ওই স্পটে, ওরকম কিচ্ছু করলো না। তো অনেকক্ষণ জেরা করার পর বলছে যে তুমি থানায় যাও। তো আমি ওখানকারই বাংলাদেশে শ্যামপুর থানায় আমি যাই আমার বন্ধুর সাথে। তো ওখানে আমার কোনো ডায়েরি নিল না, বললো তুমি ফরেনার, তোমার এখানে কেস হবে না, আমাদের অঞ্চল না, হ্যান ত্যান বললে তারা আমাকে বললো এইখানে না, অন্য থানায় যাও, ওই থানায় যাও। তো আমি বাইরে বেরোলাম, আমাকে বলেছিল যে আগে চিকিৎসাটা করাতে। তো চিকিৎসা করানোর জন্য একটা প্রাইভেট নার্সিংহোমে যাই আমি। সেখানে বলে ওখানে সার্জেন নেই, তো সার্জেনই তোমার সেলাই দেওয়া যাবে না, তুমি অন্য ইসেতে যাও যেখানে সার্জেন আছে। তো অন্য একটা প্রাইভেট হসপিটালে গেলাম, সেখানেও বললো যে আমরা করতে পারবো না, এটা তো পুলিশ কেস, তুমি সরকারি হাসপাতালে যাও। তো এইভাবে মোটামুটি 4 ঘন্টার মতন আমি এই ব্লিডিং অবস্থাতে, সামনে আমার ব্লিডিং হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে আমি 4 ঘন্টা ধরে আমাকে ঘুরিয়েছে। লাস্টে আমি ঢাকা মেডিকেলে গেলাম, ওখানে গিয়ে অনেক বিনীত অনুরোধ করার পর আমার চিকিৎসা হয়, সেখানেও আমাকে টাকা দিতে হয়। তারপর চিকিৎসা মানে কি, শুধুমাত্র এই সেলাইটুকু দিয়ে ছেড়ে দেয়, আর কিচ্ছু আদার্স কিচ্ছু হয় না। অনেক অনুরোধ বিনীত করার পর ওই পুলিশের যে স্ট্যাম্প হয় না, পুলিশ কেসে, ওই স্ট্যাম্পটা আমাকে দেয়, অনেক অনেক অনুরোধ করার পর। তারপরে তারা আমি ওখান থেকে ফিরি, ওই ফিরতে ফিরতে রাত 3টে হয়ে যায়। তো ভাবি যে পরের দিন সকালে আমি ডায়েরি করি। পরের দিন সকালে এলাকার মানুষজন, নেতারা বা ওখানকার যে গণ্যমান্য ব্যক্তি, উকিলে বলুন বা যে বলুন, সবাই বাড়িতে আসে। এসে আমার বন্ধুর ফ্যামিলিকে মারাত্মকভাবে শাসানো শুরু করে, মারাত্মকভাবে ধমকানো শুরু করে যে কেন তুমি ইন্ডিয়ান হিন্দুকে তুমি বাড়িতে আশ্রয় দেবে, তুমি, তোমার সঙ্গে এর কি লিঙ্ক, হ্যান ত্যান। তারপরে যদি কেস করে তোমাদের আমরা মেরে ফেলবো, বা তোমাদের এই যারা যেই ছেলেগুলো আমার সঙ্গে করেছে তারা তোমার ছেলেকে মেরে ফেলবে, অনেক মারাত্মকভাবে তাকে শাসন করে। তো কিছুতেই আমাকে ডায়েরি করতে দিল না তারা। পরেও যদি আমার একটু ডায়েরি করার ইচ্ছা হয়, তখনও তারা সমানে তার আমার ফ্রেন্ডের যে ফ্যামিলি, তাকে ফোনের মধ্যে শাসায়, বাড়ি এসে শাসাতে মানে আমাকে কিছুদিন করতে, যে কদিন আমি ছিলাম সমানে ওরা ভয় দেখিয়ে, অনেক রকম ধমক দিয়ে আমাকে কিছুই করতে দেয়। লাস্টে কালকে যখন 30 তারিখ ভোরবেলার দিকে আমি আমার বন্ধু মিলে লুকিয়ে, সে আমায় ঢাকা স্টেশন অবধি পৌঁছে দেয়, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সে হেল্প করে। তারপরে আমি সেই ঢাকা থেকে আমি গেদে হয়ে চলে আসি। এই ঘটনাটা হচ্ছে 26শে নভেম্বর রাত 8:30। আবার ওই টাইমে 8:30। তুমি গেছিলে মানে কি কোন বর্ডারে? আমি গেছিলাম গেদে দর্শনা বর্ডার হয়ে, আর ফিরেছিও দর্শনা গেটে বর্ডার। আর ওই দেশেও যখন আমি ফিরছি, তখন আমি ওই দেশে ইমিগ্রেশনে কমপ্লেন করি, বা বিজিবিকে কমপ্লেন করি, তারপর কাস্টমে কমপ্লেন করি, তারাও কোনো রকম হেল্প করেনি। বরঞ্চ তারা উল্টে আমাকে কোনো চেকিং না করে আমাকে তুরন্ত, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পার করে দেবে, এরকম ব্যাপার। ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব চেকিং না করে আমাকে পার করে দেবে, বিজিবি বা ওখানকার কাস্টমার। না, বাংলাদেশে। তারপরে আমি এখানে এলাম, এখানে এসে সবাই আমাকে জিজ্ঞেস করে কি হলো। তুমি ভারতের বর্ডারে জানাওনি? হ্যাঁ, ওখানে সবাই আমাকে সাহায্য করেছে, ভারতের আর্মি অফিসার বলুন, বিএসএফ বলুন, বা ওখানকার কাস্টম ডিপার্টমেন্ট, ইমিগ্রেশন, তারপর ওখানকার সাধারণ মানুষেরাও আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আমার কমপ্লেন নিয়েছে ইমিগ্রেশনে, ভারত ইমিগ্রেশন আমার গেদে বর্ডার, ভারত ইমিগ্রেশন আমার কমপ্লেন নিল, কাস্টমে আমার অভিযোগ নিল। তারপর আমি কালকে রাত্রিবেলা আমি আমাদের যে বেলঘুরা থানা, সেখানে আমি একটা অভিযোগ দায়ের করে এসেছি লিখিত। আর আমি সেই কালকে সোমবার আমি ভাবছি যে আমি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে একটা কমপ্লেন দায়ের করি, যদি তারা কোনো রকম আমাকে ন্যায় দিতে যদি সাহায্য করে। আমার দরখাস্ত ভারত সরকারের কাছেও যে আমার তো যা হয়ে গেছে অ্যাটলিস্ট আমার সাথে ন্যায় হয়, আমার যারা করেছে সেই দোষীদের যেন অ্যাটলিস্ট শাস্তি হয়, সেইটুকু যেন তারা দেখে। আর আমার মতন যারা ভারতীয়, বিশেষ করে ভারতীয় হিন্দুরা, কোনো ভারতীয়ই যেন এই মুহূর্তে যেন বাংলাদেশে না যায়,
মানে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলুন বা প্রশাসন বলুন কোনো রকম সহযোগিতা করবে না, কোনো রকম সুরক্ষা দিচ্ছে না। ওখানকারও যে সংখ্যালঘু আছে তাদেরকেও কোনো রকম সহযোগিতা, কোনো রকম সুরক্ষা কিচ্ছু নেই তাদের। তো এই মুহূর্তে আমি এইটুকুই বলতে চাইবো যে আমার এখন কিচ্ছু না, যা হয়ে গেছে হয়ে গেছে। অন্য কোনো যেন ভারতীয় নাগরিকের সঙ্গে এরকম কিছু না ঘটে, আর আমার সঙ্গে যা হয়েছে সেই ন্যায়টুকু যেন আমি পাই, এটুকুই আমার দরখাস্ত। তুমি তো জানতে বাংলাদেশে অশান্তি চলছে, তাও গিয়েছি। আমি ভেবেছিলাম যে বন্ধু দেশ, হয়তো সরকারের মধ্যে বিবাদ, কিন্তু অ্যাটলিস্ট মানুষ দেশ, ওরাও এই দেশে আসছে, আমরাও এই দেশে যাই। আমি অনেক বাংলাদেশ আসছি, মানে অনেক বাংলাদেশের নাগরিক আসছে, আমরা তো তাদের সাথে এরকম কিছু করি না। তারা হয়তো, আমি হচ্ছে সেইভাবে হয়তো যে আমার সঙ্গে হয়তো কিছু হবে না, কিন্তু ওখানে গিয়ে যে এইভাবে পিটিয়ে মারলো, কেউ সাহায্যের জন্য আগলো না। ভারতে হিন্দু ছিল, আমার লিঞ্চিং করলো, সেইগুলো দেখার পরও কোনো মানুষ এগোলো না। প্রশাসনিকভাবে কোনো হেল্প পেলাম না, এটা তো আমি কোনো ভাবিনি যে হবে। কারণ এর আগেও আমি যখন হাসিনা গভর্নমেন্ট ছিল সেই সময় আমি গেছিলাম, তখন এরকম কোনো সিচুয়েশন নেই। তখন উল্টো আমি ভারতীয় শুনে মানুষ আমাকে আরো আপ্যায়ন করতো অতিথি হিসেবে। কিন্তু এইভাবে এই মুহূর্তে অন্যরকম ব্যাপার হয়ে গেছে। তুমি এই যে এর আগেও বাংলাদেশে গেছিলে, তাহলে তো হয়নি। না। এখন যে এই পরিস্থিতির সম্মুখীন হলেন, ওখানকার সংখ্যালঘুদের কি পরিস্থিতি, তুমি কি দেখো? ওখানকার সংখ্যালঘুদের এখন মানে সম্পূর্ণ, বাংলাদেশ এখন সম্পূর্ণ ইসলামিক র্যাডিক্যালে ভরে গেছে, আর ওদের সরকারও ওদেরকে সমর্থন করছে। ওখানকার সরকার, আমি যেটা দেখলাম, ওখানকার জনতাও ওদের সমর্থন করছে। হিন্দুরা কি আক্রান্ত? প্রচন্ড পরিমাণে হিন্দুরা আক্রান্ত। এই মুহূর্তে যে তুমি এখানে যে ফিরে এসেছো, সেটা কি তোমার শুধুমাত্র বন্ধুই সাহায্য করেছে? জি, আর কেউ সাহায্য, বন্ধু আর তার পরিবারই একমাত্র সাহায্য করেছে। আপনার বন্ধুর নাম? আমি বলতে চাই না, তার সুরক্ষার পারপাসে। আমরা কথা বলে নেব সায়ন ঘোষের বাবার সাথে। কবে গিয়েছিল বাংলাদেশ? ও 23 নভেম্বর। কেন গিয়েছিল? ও একটা এমনি, এটা ওখানে যে সমস্ত বন্ধু বান্ধব আছে, ওখানে বন্ধু বান্ধবরা ওকে বললো যে তুই আয়, এখানে কাজের অফার আছে, তো একটা ব্যবসার অফার আছে, তুই আয়, কথাবার্তা বলবি। সেই সূত্রতে ও ওখানে গেছে। মানে এর আগেও কি ও বাংলাদেশে আছে? এর আগেও দুবার গেছে ও। বাংলাদেশে কোথায় গেছিল? বাংলাদেশে ঢাকা বাগানবাড়ি। তা কখন জানতে পারলেন যে? এটা তো ওর যে এটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওকে মেরেছে, এই ঘটনাটা ও আমাদের কাছে পুরোটাই লুকিয়ে রেখেছে। ফোন করেছিলাম, ফোনে তো আমাদেরকে কিছু বলেনি, শুধু বলেছে একটা ঘটনা ঘটেছে, বাড়ি এসে বলবো, এই এতটুকুই কথা বলেছে। তারপরে আর কোনো কথা বলেনি। তা সেই পরে পরবর্তীকালে ও কালকে যখন বাড়িতে এসছে, তখন ও আমি যখন ওকে দেখলাম, তখন ও আমাকে, আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন ও আমাকে বলছে যে না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যখন সকালবেলা আমি খবরে জানতে পারলাম এই হয়েছে, তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম, তখন ও বললো যে এই কেস হয়েছে। মানে আপনাদের জানায়নি? না, কোনো কিছু জানায়নি। তারপরে কি জানতে পারলেন, কি বললো? তারপরে ও বললো এই হয়েছে। কি হয়েছে? মানে এমনি ও আমাকে ডিটেলস খুলে কিছু বলেনি, আমি যা জানতে পেরেছি এই খবরের মাধ্যমে জানতে পেরেছি। এই যে পরিস্থিতি, জানেন তো বাংলাদেশে অশান্তি পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে ছেলেকে কেন পাঠালেন? আমি তো পাঠাতে চাইনি, ও জোর জবরদস্তি গেছে, বাবা ভালো একটা ব্যবসা আছে তার জন্যই গেছে। কি প্রায়শই যায় বাংলাদেশে? ও দুবার গেছিল, এর আগেও দুবার গেছিল, কিসের জন্য? এমনি কাজের সূত্রে গেছিল। কি বলবেন এই যে বাংলাদেশে এই অবস্থায় ছেলে কি বলবেন? কতটা ভয়, মানে বিভৎস পরিমাণে ভয়, আতঙ্ক, সমস্ত কিছুটাই হয়ে রয়েছে যে এখন কি হবে, কি পরিস্থিতি, এখন কি হয়েছে, এখন আমাদের সরকার কি স্টেপ নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপ নেবে, কি নেবে, সেই সমস্ত। ছেলের বয়স 23, মনে হয় 22-23। সায়ন ঘোষ। এই যে মানে একটা 23-24 মানে 24 বছরের ছেলের কাজের সূত্রে যেতে হলো বাংলাদেশে, কি বলবেন? এই যে এই ঘটনাতে কি বলবেন? কাজের সূত্রে যেতে হলো বাংলাদেশে, কি বলবেন? বুঝলাম না আমি কথাটা। এই যে এক দেশে কাজ না পেয়ে বাংলাদেশে ছুটতে হলো কাজের সূত্রে, এই গন্ডগোলের ওটা কাজের সূত্র বলতে ব্যবসার সূত্রতে গেছিল। আপনারা এখানে তো কোনো কাজ পাচ্ছে না বলেই তো বাংলাদেশে ছুটতে হলো। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, যেহেতু আমাদের ভারতবর্ষ বললে ভুল হবে, ভারতবর্ষ সব জায়গাতে, যে বাংলা আমাদের পশ্চিমবাংলায় এখন পরিস্থিতি খারাপ চলছে, সমস্ত জিনিসের ব্যবসার দিক থেকে, কাজের দিক থেকে, সব দিক থেকে খারাপ চলছে পরিস্থিতি।
যার কারণেই আজকে এদিক ওদিক মানুষরা দৌড়াচ্ছে, বিদেশে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই করছে সেই করছে, সবাই তো 2 পয়সা কামানোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটাই প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছে? প্রশাসনের কাছে চাইছি যে এটার একটা সুবিচার হোক, যাতে আমাদের ভারতবর্ষের সনাতনীরা যাতে সুরক্ষিত থাকতে পারে এবং বাংলাদেশের সনাতনীরা যাতে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য আমি এটা চাই। প্রতিবেশী যুবকের এই অবস্থা কি বলবেন? এই যে এইভাবে মারধর, এটা খুব দুঃখজনক ঘটনা, কি বলবো আর। শুধুই কি দুঃখজনক, উদ্বেগজনক নয়? না, সে তো দুঃখজনক, সাথে উদ্বেগজনক, সবাই মানে এটা বাংলাদেশে যেটা হচ্ছে খুব মানে নক্কারজনক ঘটনা। এটাকে ধিক্কার জানাই। বাংলাদেশে যারা মানে সংখ্যালঘুর উপর যে আক্রমণ হচ্ছে এই ব্যাপারে ধিক্কার জানাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে। সাধারণ নাগরিক হিসেবে আপনার প্রতিবেশী যুবকের সাথে এটা হলো, এ ব্যাপারে কোনো প্রশাসনিক পদক্ষেপের দিকে নিশ্চয়ই নিশ্চয়ই এটা তো প্রশাসন দেখবে, হ্যাঁ প্রশাসন দেখবে। যারা ঊর্ধ্বতম আছে তারা আমরা ওদের জানাবো। আমি একজন দলের কর্মী হিসাবে আমি জানাবো, আমার ওয়ার্ডে যখন হয়েছে নিশ্চয়ই জানাবো। অশান্ত বাংলাদেশ থেকে মারধরকে, বেধড়ক মারধরকে, প্রায় প্রাণঘাতী হামলা হয়েছিল বেলঘরিয়ার সায়ন ঘোষের ওপর। সে বহুবার বাংলাদেশে গেছে, কিন্তু এবার বাংলাদেশে অশান্ত বাংলাদেশে গিয়ে যে অভিজ্ঞতা সে সম্মুখীন হয়েছে তাতে ও সকলের কাছে আবেদন করছে কোনো ভারতীয় নাগরিক, বিশেষত হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন এই মুহূর্তে বাংলাদেশে না যায়। আমরা সায়নের কথা শুনলাম, আপনারা দেখতে থাকুন পাশাপাশি 7 AWAKE নিউজ। আমরা অন্যান্য খবরের আপডেটের পাশাপাশি এ ধরনের খবরের আপডেটেও কিন্তু চোখ রাখবো পরবর্তী ক্ষেত্রে কি হয়। 7 AWAKE নিউজ নেটওয়ার্কের খবর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করুন। বেলঘরিয়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।